এখন রয়েছে বাগেরহাটের ব্যবসা বাণিজ্য খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শেখ লিয়াকত হোসেন লিটন। শেখ লিয়াকত হোসেন লিটন, আপনাকে স্বাগত 21 বিজনেসে। লকডাউন পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের সাহসী উদ্যোগেই আবারও কর্মচাঞ্চল্যতা প্রাণ চাঞ্চল্য ফিরে পাচ্ছে দেখতে পাচ্ছি আমরা ব্যবসায়িক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটু জানতে চাই যে বাগেরহাটের ব্যবসায়ীদের সার্বিক অবস্থা আসলে কেমন? ধন্যবাদ আপনাকে। আসলে বাগেরহাটে আপনারা জানেন যে দীর্ঘ করোনা ভাইরাস উপলক্ষে লকডাউন যখন শেষ হয়ে গেল তখন বাগেরহাটে আমাদের বিজনেসটা বিশেষ করে এখন একটু একটু করে চালু হচ্ছে। এখানে শিল্পাঞ্চল আছে, আমাদের মোংলা বন্দর পাশে আছে, আমাদের এয়ারপোর্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর একক প্রচেষ্টায়, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চলে যে মাছের ঘের থেকে শুরু করে সবজি চাষি থেকে শুরু করে সবাই চেষ্টা করছে যে এখন বাংলাদেশের এই যে করোনার যে ক্ষতিটা হচ্ছে এই ক্ষতিটা পোষার জন্য আমি মনে করতেছি এখন তারা যেখানে আগে 8 ঘন্টা কাজ করতো তারা এখন 12 ঘন্টা কাজ করে 24 ঘন্টা কাজেরও অনেকে উদ্যোগ নিয়েছে, যেভাবে এইটা যদি পোষানো যায়। সেটাই আমরা প্রত্যাশা করছি। আমরা আরো বিস্তারিত জানবো বাগেরহাটের সার্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে বাগেরহাটের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শেখ লিয়াকত হোসেন লিটনের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব শেখ লিয়াকত হোসেন লিটন, একটু জানতে চাই যে বাগেরহাটের সার্বিক বিনিয়োগের কি অবস্থা আসলে এই মুহূর্তে? আসলে বাগেরহাটের বিনিয়োগের বিষয়টা বলতে গেলে আপনারা জানেন যে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা, সবার আগে এই যে প্রণোদনা এবং মনে করেন ইনভেস্টের যে একটা বিষয় আছে, এই বিষয়টা নিয়ে আমি সার্বিকভাবে বলতে চাচ্ছি যে যদি যেহেতু চিংড়ি ঘের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি এখানে যে ইন্ডাস্ট্রি জোন যে ইন্ডাস্ট্রি আছে বাগেরহাটে, এরাও ইন্ডাস্ট্রিয়ালরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এরা চেষ্টা করতেছে, কেবল এখন আমদানিকারকরা তারাও আমদানি আস্তে আস্তে আমদানি বাড়ানোর চেষ্টা করতেছে। ব্যাংক লোন যেগুলো থেমে আছে, ব্যাংক লোনগুলোও পেয়ে যাতে দ্রুত গতিতে পায়। যদি ব্যাংক লোনগুলো দ্রুত পায় তাহলে তাদের ব্যবসা বাণিজ্য সুদূর প্রসারী করতে পারবে। আচ্ছা, তো বিনিয়োগের জন্য আসলে অবকাঠামো তো খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। সেক্ষেত্রে সার্বিক অবকাঠামোর এই মুহূর্তে কি অবস্থা? আরও অবকাঠামোর পরিবর্তন অথবা পরিবর্তন দরকার কিনা আপনারা কি প্রত্যাশা করেন আসলে সরকারের কাছ থেকে? অবশ্যই অবকাঠামো বর্তমানে আছে, আরো কিছু অবকাঠামো পরিবর্তন দরকার। সেই সঙ্গে আমি সবার আগে একটা কথা বলবো, বিনিয়োগ করতে গেলে দরকার কিন্তু টাকা। যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হয়েছে সবার আগে যেটা প্রয়োজন যে ব্যাংক লোন আরো সহজীকরণ করা। ব্যাংক লোন অবশ্যই সহজীকরণ যদি না করে তাহলে বিনিয়োগ কিন্তু বাড়বে না। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রিয়ালরা এখন করোনার মধ্যে অনেকে আছে যে একটা ইন্ডাস্ট্রি, আপনারা জানেন যে আগে নিয়ম ছিল যে বিনিয়োগ বোর্ডে নতুন ইন্ডাস্ট্রিতে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে এলসি দেওয়ার পরে পণ্যগুলো পোর্টে আসলে তারপরে ওই বিনিয়োগ বোর্ডের সার্টিফিকেটে পণ্যগুলো ছেড়ে দিত ইন্ডাস্ট্রির যে সুবিধা পায় সেই সুবিধা অনুযায়ী। কিন্তু এখন জটিলতা হয়েছে, মনে করেন ওই সময় করোনার মধ্যে বিনিয়োগ বোর্ডের অফিসাররা যখন লাইসেন্স করে, নতুন লাইসেন্সগুলো করে ফ্যাক্টরির বিষয়ে এলসি দেয়, দেওয়ার পরে তারা কিন্তু আইএসসি সাবমিট করতে পারেনি। ওই সময় আইএসসি সাবমিট করতে পারেনি, তখন দেখা ওই অফিসে একজন লোক বসতো। এখন সেই অবস্থায় এখন মাল যার পোর্টে চলে আসছে, এখন আইএসসির জন্য গেছে। আইএসসি বলে নতুন বাজেটের নিয়ম হয়েছে যে আমাদের প্রত্যয়নপত্র দিতে হবে, তারপরে ইন্ডাস্ট্রিয়ালরা সুবিধা নিয়ে তারপরে পণ্যগুলি ছাড় করবে। কিন্তু এখন বিভিন্ন জটিলতার কারণে আইআরসি পাচ্ছে না, অনলাইনে সাবমিট করতেছে। অনলাইনে সাবমিট করলে দেখা গেল সময় লাগতেছে। এই সময়ের কারণে পোর্টে মাল চলে এসে দেখেন যে ব্যবসায়ীরা কিন্তু এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পোর্টে মাল ড্যামেজ করতে লক্ষ টাকা, তারপরেও আইআরসি অফিস থেকে আইআরসি দিতে তারা দেরি করতেছে। যদি অনলাইন সিস্টেম করছে যাতে সুবিধার জন্য, এখন দেখা যাচ্ছে অনলাইন সিস্টেম করে আরো অসুবিধা হয়ে গেছে। একেতে ইন্ডাস্ট্রিয়ালরা ইন্ডাস্ট্রি করছে যে আমরা
ইন্ডাস্ট্রিয়াল সুবিধা নিয়ে তারপরে মাল ইম্পোর্ট করবো, মেশিনারি ইম্পোর্ট করবো, কিন্তু তারা সেটা পারতেছে না। কেন পারতেছে না? বর্তমান বাজেটে নিয়ম হয়েছে যে আইএফসি দেবে, স্থানীয় যে ভ্যাট অফিস আছে আইএফসির কপি দেবে, এবং বিনিয়োগ যে বিনিয়োগ সার্টিফিকেট যে ভ্যাট যে রেজিস্ট্রেশন হয়েছে ওই পরের থেকে যে শূন্য রিটার্ন হয়েছে রিটার্নের কপিগুলো দিবে। দেওয়ার পরে তারপর একটা প্রত্যয়নপত্র দিবে, ওই প্রত্যয়নপত্র কাস্টমসে সাবমিট করলে পরে মাল সাবকরণ করতে পারবে তারা নিয়ম অনুযায়ী। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার 1 মাস 1.5 মাস 6 মাস লাগতেছে একটা আইআরসি, তাহলে অবস্থা কি? এখন বিনিয়োগ তো আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যদি ইন্ডাস্ট্রি যদি মানে ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশে ভ্যাট বাড়বে করে। আমরা ভ্যাট নির্ভর, আমরা সবাই উৎসাহ করতেছি যে ব্যবসায়ীরা, এরা তো সব ব্যবসায়ীরা তো ভ্যাট দেওয়ার কোনো অভ্যাস নাই। আমরা চেম্বার অফ কমার্সের সব ব্যবসায়ীদের থেকে বলতেছি যে যদি ভ্যাট না দেন তাহলে দেশ চলবে কিভাবে? আপনাদের ভ্যাট দেওয়ার অভ্যাস করতে হবে। এই যে বাজেট হচ্ছে খুব সুন্দর বাজেট হচ্ছে, কিন্তু বাজেটটা প্রতিপালন করার জন্য আপনি একটা জিনিস দেখেন, কোনো জায়গা ভ্যাট অফিসে দেখা গেল যে সংযোজন হচ্ছে, যে লেখা আছে একটা পণ্য ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট করা পরে মনে করেন কিংবা আইএসের মাধ্যমে আমদানি করা পরে 5 থেকে 10% সংযোজন দেখে তারপরে ভ্যাট পেমেন্ট করে মাল বাজারে বিক্রি করা। সেখানে দেখা যাচ্ছে যে কোনো সার্কেলে ওরা 70% মার্কেট যাচাই করে 70% লিখতেছে আইন বহির্ভূত, তখন 70% যোগ করে যে ভ্যাট চাচ্ছে সে দামে বিক্রিও করতে পারে না। বিদায় দেখা যাচ্ছে এই সমস্ত কারণে দেখা যাচ্ছে তার আপিলের ট্রাইব্যুনাল জাতি হচ্ছে। এটা হয়রানি। এটা কিছু কিছু লোকের কাস্টমসের ভ্যাটের কিছু কিছু অফিসারের একটা যে ভাগ খবর থাকে 5 থেকে 10, যদি ওটা না করে করতো যে 5% সংশোধন করতো ডাইরেক্ট, তাহলে তাদের আর কোনো খানাও থাকতো না, তাদের কোনো ঘোরানোর ফাইল ঘোরানোর কোনো অবস্থা থাকতো না। কিন্তু এইগুলো দেখতে হবে। আমি মনে করি বাজেটের আগে এইগুলি যে বিভিন্ন কর্মকর্তারা সরকারকে ভ্যাট বেশি আসবে এই সমস্ত লোক তো দেখিয়ে নিজের ভয়টা লোটার জন্য এইগুলো বাজেটের সময় ঢুকে দেয়, বিধায় আমাদের অনেকে বোঝে না। এগুলো কিন্তু সরকার যে বাজেট দিয়েছে, আমি বলতে চাচ্ছি যে নিয়ম কানুন করছে এই নিয়ম কানুন যদি সত্যিকারে প্রতিপালিত হয় তাহলে বাংলাদেশের ভ্যাটও বাড়বে, প্লাস ট্যাক্সও বাড়বে, প্লাস আমাদের ব্যবসায়ীরা শান্তির ব্যবসা বাণিজ্য করতে পারবে, 2 পয়সা পাবে, নিজা আগ্রহ করে ব্যবসা বাড়াবে। কিন্তু ওইটাকে ওই বিভিন্ন কথা লেখা থাকে ভিতরে, ওই লেখা থাকার কারণে এরা একটা ফাইল ঘোরানোর সময় পায়। আমি আপনাদের বলতে চাই যে অনেক কোর্টে নতুন নিয়মে, আগের নিয়মে মাল ইম্পোর্ট করছে, নতুন নিয়ম অনেক কোর্টে মেশিনারি কিন্তু আমদানি মানে পড়ে আছে, আমদানি মেশিনারি পড়ে আছে কোর্টে। ওই যেহেতু কোর্টে লক্ষ টাকা শিপিং কোর্টে আমার কাছে আসতেছে, হ্যাঁ, এই কারণে এই আমদানিকারকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আপনি একটা দিন মনে রাখবেন, শিপিং ড্যামেজ টাকাটা কোথায় যায়? টাকাটা কিন্তু মানে বাইরে যায়, শিপিং পেমেন্ট কিন্তু বাইরে করে দেয়। কাজেই ওখানে কিন্তু একটা পেমেন্ট বড় আকারে পেমেন্ট আসতেছে। আমি মনে করি অবশ্যই ব্যবসায়ীদের বর্তমানে এই যে মেইন সমস্যা, যে মেশিনারি আমদানি এবং ফ্যাক্টরির যে এসআরও বেনিফিট, যে মনে করেন বর্তমান যে ভ্যাট আইন করছে 121, ওই প্রতিপালিত ওই যে সত্যিকারের প্রতিপালন যদি করতে হয় তাহলে অবশ্যই কঠোর একটা উদ্যোগ এই মুহূর্তে আমার বাণিজ্য মন্ত্রণালয় থেকে নেওয়া উচিত। আমরা করছি যে সমস্যাগুলো আপনারা বলছেন সরকার সেদিকে দৃষ্টি দেবে, এবং আমরা প্রত্যাশা করব যে সার্বিক যে বিনিয়োগ সেই বিনিয়োগও বাড়বে। আজকে আমরা এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বাগেরহাটের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতির নানা দিক ও করণের কথা বলছিলেন বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জনাব শেখ লিয়াকত হোসেন লিটন। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বেলা 1:30 আবার ফিরে আসবো কৃষি বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।